হোয়াটসঅ্যাপ কিউট বাডিজ, কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি এস লাইন কে ড্রামাটির 4 নাম্বার এপিসোড। 4 নাম্বার এপিসোডটি শুরু হলে আমরা দেখতে পাই যে সিউন হাউনজিকে বলে যে এমন এক ধরনের চশমা যেটা পড়লে মানুষের এস লাইন দেখা যাবে, আর কে কতজনের সাথে ইন্টিমেট হয়ে গেছে সেটা দেখা যাবে, আর মানুষের সিক্রেট সামনে চলে আসবে। সে হানজিকে এটাও বলে যে সে কোনোরকম চশমা ছাড়াই এ ধরনের এস লাইন দেখতে পায়। এমন কথা শুনে তো হানজুক একদম অবাক হয়ে যায় এবং বলে যে তুমি কি সব কথা বলছো, তোমার মাথা ঠিক আছে? আর তুমি কি জানো তুমি একজন পুলিশ অফিসারের সাথে কথা বলছো? আমাকে বোকা বানানো এত সহজ না, বুঝতে পেরেছো? সিউন বলে যে আমি জানতাম, তুমি বিশ্বাস করবে না। আর এই কথা বলে সিউন তখন চলে যেতে নেয়, আর হানজুক তাকে থামিয়ে বলে যে আমি তোমাকে বিশ্বাস করি না, কথাটা আমি কোথাও বলিনি। আর এটা যদি সত্যি হয় তাহলে এমন কি হতে পারে কেউ তার চশমা নিতে তাকে মার্ডারের চেষ্টা করেছে? সিউন বলে যে আমার তো তাই মনে হচ্ছে। হানজুক বলে যে তাহলে সে কে হতে পারে? সিউন জানায় যে কে হতে পারে সেটার ব্যাপারে তো আমারও আইডিয়া নেই, তবে অনেকদিন ধরে কাং অনেকদেরকে তাদের সিক্রেট রিলেশনশিপ নিয়ে ব্ল্যাকমেল করছিল, যে সবাইকে জানিয়ে দেবে এটা নিয়ে ব্ল্যাকমেল করছিল, আর যাদেরকে সে ব্ল্যাকমেল করতো তাদের মধ্যে একজন হতে পারে। তখন হানজুক বলে যে যেভাবে একের পর একটা চশমা নিয়ে মার্ডারগুলো সামনে আসছে, আমার তো মনে হয় এই চশমাটা শুধু একটা না, এমন আরও অনেকগুলো চশমা রয়েছে। সে সিউনকে বলে যে তুমি তো চশমা ছাড়াই এস লাইনগুলো দেখতে পাও, তাহলে তো তোমার জন্য দুনিয়াটা অনেক কঠিন, তাই না? তোমাকে মনে হয় অনেক ডিফিকাল্টিস ফেস করতে হয়। তখন সিউন একদম চুপসে যায়। এরপর আমরা একটা সিন দেখতে পাই যেখানে কাঙ্গের রেড লাইন মুছে যাচ্ছে, আর রেড লাইন মুছে যাওয়া মানে তো তোমরা জানোই, মানে সে আস্তে আস্তে মারা যাচ্ছে। আর এটা দেখে সিউন একদম চমকে যায় এবং চোখ খুলে ক্লাসের মাঝে, আর সে বুঝতে পারে সে একটা খারাপ স্বপ্ন দেখেছে। সিউনের এই অবস্থা থেকে তার যে নতুন দুজন বন্ধু ছিল জিং আর জং, তাকে জিজ্ঞেস করে যে তুমি কি ঠিক আছো? কেমন জানি পাগলের মতো হয়ে গিয়েছে তুমি। সিউন বলে যে আমি ঠিক আছি। তখন জিন বলে যে তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি অনেক টায়ার্ড, চলো আমরা একটা ঘোরাঘুরি একটা প্ল্যান করি, তাহলে তোমার মাইন্ডটা একটু রিফ্রেশ হয়ে যাবে। কিন্তু সে না করে দেয়, কারণ সে রিসেন্টলি একটা পার্ট টাইম জব নিয়েছে। আর এটার কথা শুনে জিন এক্সাইটেড হয়ে বলে যে তুমি আমাদেরকেও তো জানাও যে তুমি কিসে জব করো। তখন সিউন বলে যে আমি একটা হোটেলে পার্ট টাইম জব করি। এরপর আমাদেরকে টিচারের রুমের দেখানো হয়, যেখানে একজন শিক্ষককে দেখানো হয় যে কিনা চোখে অদ্ভুত একটা চশমা পরে, আর আমাদের শিক্ষক যে রমেশান রয়েছে সে নামের এই শিক্ষককে দেখছি, আর যে সে যেহেতু চশমাটা পরে রয়েছে সে কিন্তু সবার সিক্রেট আর এস লাইনগুলো দেখতে পাচ্ছে। আর মিশানের একটা বাজে অভ্যাস ছিল, সে রেগে গেলে স্টাপলার বারবার প্রেস করে পিন ফেলতো। এটা কোন ধরনের অভ্যাস হু নোস। মিশানের একটা স্বপ্ন রয়েছে নায়িকা হওয়ার, আর তার কলিগদেরকে সে এটা বলে, আর বলে যে তাকে দিনরাত অনেক পরিশ্রম করতে হয়, কিন্তু সে এটা কারোর কাছে প্রকাশ করে না। কারণ মিশান তখন আরও বলে যে সে মিউজিক টিচারকে পছন্দ করে। এছাড়া মিশানের জীবন আরেকটা সিক্রেট রয়েছে, সে প্রতিদিন ছদ্মবেশ নিয়ে একটা হোটেলে যায় আর যেখানে সে কাজ করে। এদিকে হানজিউক আর তার কলিগ কাঙ্গের যে কেস রয়েছে সেটা নিয়ে স্টাডি করছে, আর কাঙ্গকে কীভাবে ধাক্কা দিয়েছে আর সেটা শিক্ষক কিনা সেটা আসলে জানার বিষয় ছিল। আর শিক্ষক ধাক্কা দিলে সে পালিয়েছে কেন, আর তার ফ্যামিলি রয়েছে। তখন তারা একটা ম্যাটার মিস করে ফেলে, যেটা কিনা তাদের ব্লাইন্ড স্পটও ছিল, আর সেটা হচ্ছে সে চশমাটা। হানজুক তার কলিগকে সে চশমাটার সিক্রেটটা বলতে চাচ্ছিল, তখনই তাদের অফিসার সেখানে চলে আসে এবং তারা চুপ হয়ে যায়। আর এদিকে সে তার পার্ট টাইম জব যখন শেষ করছিল তখন সেখানে জিন আর জং চলে আসে। তারা একসাথে সময় কাটাতে চায়, তাই সে বাধ্য হয়ে তাদেরকে সময় দিতে হয় আর তাদেরকে জায়গা দেয়। কিছুক্ষণ পর সেখানে মিশান রুম বুক করে রেস্ট নিতে চলে আসে। মিশানকে ছদ্মবেশে দেখেও জিন বলে যে তার কেন জানে মনে হচ্ছে মহিলাকে সে আগে কোথাও যেন দেখেছে। আসলে মিশান প্রতিদিন একই কামরা নেয় এবং ভেতরে অ্যাক্টিং করে, আর এমনভাবে অ্যাক্টিং করে যে সে তার অ্যাক্টিং নিয়ে অনেকটা সিরিয়াস, এমনটা সে বোঝায়। রেস্ট নেওয়া শেষে যখন সে বেরিয়ে আসে তখন জিন তাদের দিকে তাকিয়ে বলে যে আরে এটা তো আমাদের স্কুলের হেড ডিপার্টমেন্টে সে চশমাওয়ালা শিক্ষক মিশান। তারা এটা বুঝতে পারে না যে তিনি এমন ধরনের পোশাক কেন পরে রয়েছেন এবং এ ধরনের ছদ্মবেশ কেন ধরেছেন। আসলে মিশান এত ছোট একটা অ্যাপার্টমেন্টে থাকেন যে সেখানে ঠিকমতো কথাই বলতে পারেন না, তাই প্রতিদিন তিনি ওই রুমে যান, সেটা ভাড়া করেন এবং অ্যাক্টিং প্র্যাকটিস করেন। আর এদিকে হানজুনের এমন একটা ইন্টারেস্টিং এবং স্ট্রেঞ্জ কথা শুনে অবাক হয়ে যায়, কারণ মিশানে সে বাবার যে কেস ফাইল ওপেন করা হয়েছে সেখানে দেখতে পায় যে তার বাবার কেসেও রেড লাইনের কথা লেখা ছিল। 5 বছরের এইসব নাকি সে এঁকেছিল এসব সিন, আর এসব আঁকি দেখে তার মা তার বাবাকে একদম মেরে ফেলেছিল। তো এখন হানজুক কনফার্ম হয়ে যায় যে আসলে সে সেদিন যেটা বলেছিল শিওন সেটা আসলে সত্যি ছিল। তো যখন সিন কানকে দেখার জন্য হাসপাতালে আসে তখন হানজুক সেনকে বলে যে আমি তোমাকে কয়েকটা কোশ্চেন করবো, তুমি একটু আনসার দাও। সে বলে যে এমন রেড লাইন কি কাঙের মাথায় রয়েছে? সিন বলে যে আমি কারো পার্সোনাল লাইফ অন্য কারোর সাথে শেয়ার করি না। তখন হানজু বুঝে ফেলে যে
কাঙ্গের রেড লাইন রয়েছে। আর এটা বুঝে যাওয়াতে সে বাধ্য হয়ে বলে যে কাঙ্গের মাথায় একটা রেড লাইন রয়েছে। আর হানজুক তখন বলে যে অ্যাক্সিডেন্টের আগে যে ছেলের সাথে সে ঘুরতো সে নাকি মানে তার লাইফ পার্টনার বা তার ইন্টিমেট সে তার সাথে হয়েছে নাকি। শিওন বলে যে না, তাদের রেড লাইন আলাদা, এছাড়া স্কুলে কারোর সাথে কাঙ্গের রেড লাইন মিলে না, তার হয়তো অন্য কোনো বিএফ রয়েছে। সে আরও বলে যে এমন কি হতে পারে, রেড লাইন যার সাথে রয়েছে কাঙ্গকে মেরে ফেলার চেষ্টা করছে। হানজুক বলে যে হ্যাঁ হতে পারে। শিওন যখন বাসায় টিভি দেখছিল তখন টিভিতে একটা মার্ডার কেসের ফুটেজ চলছিল, যেখানে স্টাডি করা হচ্ছিল, যেখানে যে আসামি ছিল তাকে জেলে দেওয়ার সময় তখন সে এমনভাবে হাসছিল মনে হচ্ছিল সে কোনো ভুল করেনি আর এটা সে জীবনে একটা মহৎ একটা কাজ করে ফেলেছে। আর শিওন তখন লক্ষ্য করে যে লোকটার চোখে ঠিক একই ধরনের চশমা রয়েছে। আর সে নিশ্চিত হয়ে যায় যে এই ধরনের চশমা তারা খুঁজছে, তারা এই ধরনের চশমা আসলে একটা না অনেকগুলো রয়েছে, অনেকগুলো মানুষের কাছে রয়েছে। আর সেটা কোথায় রয়েছে, কার কাছে রয়েছে, এসব কোনো ইনফরমেশন তাদের কাছে নেই। এদিকে মিশান মিউজিকের টিচারের কথা বলতে যায়, এমন সময় তার কাছে চলে আসে আর তার কাছে বলে যে আমি আপনার গান অনেক পছন্দ করি। এসব কথা বলে সে প্রশংসা করতে থাকে আর মিউজিক টিচারও তার প্রশংসা করে। এতে মিশান খুশি হয়ে যায় যে সে ভাবা শুরু করতে থাকে যে তার মিউজিক টিচারের রেড লাইন খুব শীঘ্রই এক হয়ে যাবে। এদিকে শিউনকে আর জলদি বাসায় ফিরতে দেখে জং বলে যে চলো আমরা একটু সুইমিং পুলে গিয়ে আরাম করি। শিউনকে সুইমিং পুলে সে নিয়ে যায়। শিউনকে বলে যে তুমি কি সাঁতার পারো? শিউন বলে যে না, সে পানির দিকে তাকিয়ে থাকে। হঠাৎ কি যেন হয়ে যায়, সে পানিতে একদম লাফ দেয়। জং তখন বুঝতে পারে না যে সেখানে কি হচ্ছে আর শিউন তখন উপরে উঠছিল না, এটা দেখে সে একদম লাফ দেয় এবং তাকে উপরে উঠিয়ে নিয়ে আসে। আর কাপড় ভেজার কারণে তার ঠান্ডা লেগে যাচ্ছিল, এই জন্য জং নিজের জ্যাকেট খুলে তাকে পরিয়ে দেয়। এরপর তারা দুজন একসাথে রামেন খেতে থাকে। দুজন কথা বলতে বলতে এক পর্যায়ে শিউন জংকে বলে যে ছোটবেলা থেকেই তার মাথার রেড লাইন যেটা মানুষের মাথায় রয়েছে সেটা সে দেখতে পায়। জং উত্তেজিত হয়ে বলে যে আমার মাথার উপরও কোন রেড লাইন রয়েছে তুমি বলো তো। শিউন বলে যে না, তোমার মাথাতে নেই এবং আমার মাথাতেও নেই এবং জিনের মাথাতেও নেই। এটা শুনে জং খুশি হয়ে যায়। তো শিউন দেখতে পায় যে সেখানে জং তার কথা বিশ্বাস করছে, তখন বলে তুমি কি আমার কথা বিশ্বাস করো? জং বলে যে অবশ্যই, অবিশ্বাস করার কি আছে, তুমি খুব রিয়ার একটা মেয়ে, ফালতু কথা অবশ্যই বলবে না। শিউন জংয়ের কথায় এতটাই ইমপ্রেস হয়ে যায় যে সে বাসায় এসেও সারা রাত জিংয়ের কথায় ভাবতে থাকে, মানে এ প্রথম কেউ তাকে এতটা ইম্পর্টেন্স দিচ্ছে এবং তার কথাটা এতটা গুরুত্ব ভাবে নিয়েছে আর কি। এদিকে হানজিও কাংয়ের কেস নিয়ে স্টাডি করছে। তার কলিগ তাকে বলে যে তোমার কি কোনো গার্লফ্রেন্ড নেই, স্বাধীন কার্যক্রমে ব্যস্ত থাকো, তুমি কি ডেটে চাও না? সে বলে যে আপাতত কোনো গার্লফ্রেন্ড নেই, তবে আমার একজনের প্রতি আগ্রহ রয়েছে এবং তাকে নিয়ে ভাবতে আমার ভালো লাগে। তখন সে শিক্ষক ইউজিনের কথা ভাবে আর তার কলিগ অবাক হয়ে যায় এবং বলে যে ডেটে যাবে না। হানজিক বলে যে সিরিয়াস হলে যে ডেটে যেতে হবে এমন কোনো কথা নেই। এদিকে মিশান সব সময় মতো আজকেও সেম রুমে নেয় এবং সেম রুমে সে অ্যাক্টিং করতে থাকে। অন্য রুম ক্লিন করার সময় যাওয়ার সময় মিশানের রুম থেকে আজব শব্দ শুনতে পায়, কারণ মিশান তখন তার প্র্যাকটিস করছিল। আসলে মিশান সবসময় একই রুমে এই জন্য নেয় কারণ সে হচ্ছে এই রুমে থেকে রেড লাইনগুলো যে চশমাটা পেয়েছে এই জন্য সে এটা পড়ে এবং সব কিছু দেখতে পায়। আর এই রুমে আয়নায় একটা ছিদ্র রয়েছে যেটা দিয়ে অন্য রুমের মানুষের সকল কার্যকর্ম সে দেখতে পেত। আর আজকেও দরজা খোলার সময় মিশান উঠে দেখে যে এই রুমে মিউজিক টিচার এসেছে। এটা দেখে সে একদম অবাক হয়ে যায়, কারণ সে দেখতে পায় যে মিউজিক টিচার একা না, তার সাথে আরও একটা ফেমাস নায়িকাও এসেছে। সে ভাবতে পারে না সে যাকে পছন্দ করে ওই লোক অন্য কারোর সাথেই ডেটে রয়েছে। আর তারা দুজন ইন্টিমেট হয় আর বলে যে আগামীকালকেও সেম টাইমে তারা চলে আসবে। মিশান এসব দেখে বুঝতে পারছে না যে সে আসলে কি করবে, তার কি করা উচিত, কিন্তু মনে মনে তার অনেক অনেক রাগ হচ্ছিল এবং জেলাসে ফিল হচ্ছিল। রাগে সে নিজের ছদ্মবেশ খুলে ফেলে। তারপর শিউনের কাছে গেলে তাকে এই অবস্থা দেখে শিউন তো চিনে ফেলে। আর পরের দিন ওই সময় মিশান এরম বুক করে এবং ওই অ্যাক্ট্রেসও আসে। আর ওই রুমে যাওয়ার আগে মিশান তাকে আঘাত করে এবং তাকে রুমে আটকিয়ে ফেলে। আর এই মেয়েটার সব ড্রেস নিজে পরে নেয়। তারপর মিউজিক টিচারের কাছে যায়। মিউজিক টিচার অবশ্য তাকে দেখে চিনে ফেলে আর বলে যে তুমি এখানে কি করছো। মিশান তখন তার মনের কথা খুলে বলতে চায় এবং মিউজিক টিচারকে সে কতটা চায় সেটা বোঝাতে চায়, কিন্তু মিউজিক টিচার তো তাকে চায় না এবং তাকে অ্যাভয়েড করে চলে যেতে চায়। আর মিশান তার সাথে আনা স্টাপলার তার দিকে ছুঁড়ে মারে। মিউজিক টিচার ব্যথা পায় এবং সামনের দিকে এগিয়ে আসে কারণ তার মাথা চক্কর দিচ্ছে। আর মাথা ঘোরানোর কারণ হচ্ছে মিশান তার পানিতে এক ধরনের মেডিসিন মিশিয়ে দিয়েছে যেটা কিনা ঘুমের ওষুধ ছিল এবং সেটা অতিমাত্রায় ছিল। মিউজিক টিচার অজ্ঞান হয়ে যায়। তো অজ্ঞান হওয়া মানুষের সাথে মিশান শুয়ে থাকে, কিন্তু যখন দেখতে পায় যে মাথায় আঘাত লেগে অনেকগুলো রক্ত অলরেডি বের হয়ে যাচ্ছে, তখন মিউজিক টিচার মারা যাচ্ছে, তখন মিশান কাঁদতে শুরু করে এবং পাগলের মতো ব্যবহার করা শুরু করে। আর এই মহিলাটা মেন্টালি একটু সিক মনে হচ্ছে আমার। এই সিনে তাকে একদম সাইকোদের মতো
দেখাচ্ছিল এবং সে ছটপট করছিল আর নিজেকে নিজে সে শাস্তি দেওয়ার জন্য স্টাপলার দিয়ে নিজের শরীরে প্রেস করতে থাকে। আর এদিকে যখন শিউন অন্য রুম ক্লিন করতে যাচ্ছিল তখন মিশানের রুম থেকে ওই অ্যাক্ট্রেসের কান্না শুনতে পায়। সে দরজা খুলে দেখে যে সে বাধা অবস্থায় রয়েছে। ওই অ্যাক্ট্রেস তাকে সব কিছু খুলে বলে। শিউন তখন মিউজিক টিচারের রুমে গিয়ে দেখতে পায় যে মিউজিক টিচার তো অলরেডি মরে রয়েছে আর মিশানও বাথরুমে নিজেকে আঘাত করে মারা গিয়েছে। আর এটা একটা সুইসাইড কেস এবং মার্ডার কেসও বলা যেতে পারে। তো ইনভেস্টিগেশনের সময় হানজুক সেখানে আসে এবং লাশগুলো দেখে। মিশনের কাছে গিয়ে দেখে যে শিউন যেমনভাবে বলেছিল মিশানের চোখে কোনো চশমাই ছিল না। শিউনকে সে বলে যে মিশানের মাথায় কোনো স্লাইম কি তুমি দেখেছো? শিউন বলে যে হ্যাঁ, কিন্তু আমার মনে হয় না এগুলো মিউজিক টিচারের সাথে সংযুক্ত ছিল। হানজুক বলে যে তাহলে যে সে মিউজিক টিচারকে খুন করার কারণ কি হতে পারে? সে শিউনকে আরও বলে যে তোমার কি মনে হয় যে মিশান যে চশমা পরেছিল এটাই সে চশমা? শিউন বলে যে হ্যাঁ, কারণ মিশানকে কালকে সাধারণভাবে দেখে বোঝা গিয়েছিল সে স্কুলে যেমন থাকে কালকে তেমন থাকার কথা ছিল না, কিন্তু একটু অন্যরকম ছিল, কারণ এটার হওয়ারই ছিল। এই গ্লাস যারা পরে তারা নিজেকে দুনিয়ার সবার থেকে স্পেশাল ভাবা শুরু করে আর মনে মনে অহংকার চলে আসে। এই জন্যই তো তোমাকে বলছি এই গ্লাসটা খুবই ডেঞ্জারাস। শিউনের কথা শুনে হানজুক সারাক্ষণ চিন্তা করতে থাকে, তাই সে রাতের বেলা আবার ওই রুমে মিশান যে বাথটাবে মারা গিয়েছে সে পানিতে চশমাটা খুঁজতে থাকে। আর ভাগ্যক্রমে সে চশমাটা সে খুঁজেও পায় আর সে একদম উত্তেজনার বসে চশমাটা নিজে পরে নেয় এবং আয়নার দিকে তাকায়। আর যা হওয়ার তাই হয়, সে নিজের অ্যাসলাইন দেখতে পায় যেটা কিনা অগণিত, এত বেশি যে সে কতজনের সাথে যে ইন্টিমেট হয়েছে সে হয়তো নিজে গুণে শেষ করতে পারবে না। আর এখানে একটা সাসপেন্সের সাথে এই পর্বটা শেষ হয়ে যায়। তো ভিডিও শেষ মুহূর্তে তোমাদের সবার কাছে একটা রিকোয়েস্ট, এই ভিডিওটা লাইক করে দিও এবং চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের নেসার 420 ডিকোড নামে একটা চ্যানেল খোলা হয়েছে যেখানে আমরা অনেক দেশের মুভি এক্সপ্লেন করব, হলিউড বলিউড সহ নানা ইন্ডাস্ট্রি। তো ওই চ্যানেলের লিঙ্কটা আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব, তোমরা কষ্ট করে সাবস্ক্রাইব করে নিও অথবা ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবে নেসার 420 ডিকোড। কষ্ট করে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।